আজকে আমরা হিসাব বিজ্ঞান অধ্যায় 1 এর তৃতীয় পৃষ্ঠা দেখব। এখানে আমরা এমসিকিউর জন্য বেশ কিছু জিনিস পড়ব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠা। এখানে আমরা বেশ কিছু এমসিকিউ পড়েছি। এবার আমরা তৃতীয় পৃষ্ঠাতে দেখব যে এখানে কি বলেছে। বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের কথা এখানে বলেছে, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্ধৃত নির্ণয় করা হয়। কোন ধরনের প্রতিষ্ঠানের কথা এখানে বলেছে? এখানে বলেছে আমাদের সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের কথা। সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে যারা পণ্য ক্রয় বিক্রয় না করে সেবা প্রদান করে, এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে যে তাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা প্রদান করা। এরকম কিছু প্রতিষ্ঠানের উদাহরণ বলেছে স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি ইত্যাদি। আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান? এমসিকিউতে আসতে পারে। এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ঘটে, আবার বহির্গমন ঘটে। আগমন মানে অর্থ আসা আমাদের প্রতিষ্ঠানে, আর বহির্গমন মানে প্রতিষ্ঠান থেকে অর্থ বাইরে চলে যাওয়া। এর পরিমাণ সঠিকভাবে আমাদেরকে লিপিবদ্ধ করতে হয়, করে নির্দিষ্ট সময় পরে হিসাবের উদ্ধৃত নির্ণয় করা যায়। এরপরে বলেছে সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে। এখানে প্রশ্ন আসতে পারে যে সরকার কিভাবে রাজস্ব আদায় করে? এর উত্তর হবে কর, শুল্ক এবং ভ্যাট ধার্য করার মাধ্যমে, এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। কোন ধরনের খাতে সেই অর্থগুলো ব্যয় করে? নিয়মিত খাতে এবং উন্নয়নমূলক খাতে। নিয়মিত খাত বলতে সেই সকল খাতকে বোঝায় যে সকল খাতে সরকারকে প্রতিনিয়ত ব্যয় করতে হয় নিয়মিতভাবে, যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান বা সরকারি বিভিন্ন অফিসের আনুষঙ্গিক খরচ, এগুলো হচ্ছে নিয়মিত খরচ। আর উন্নয়নমূলক খরচ হচ্ছে সরকার দেশের উন্নয়নের জন্য যে খরচগুলো করে সেটাকে উন্নয়নমূলক খরচ বলে। তো এই দুই ধরনের খাতে সরকার ব্যয় করে কোথা থেকে? জনগণের কাছ থেকে নেওয়া যে কর, শুল্ক আর ভ্যাটের টাকা, সেখান থেকে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। কেন সহায়ক ভূমিকা পালন করে? কারণ সরকার যাবতীয় আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ, জনগণের কাছ থেকে কত টাকা শুল্ক কর আদায় করলো, এগুলোর বিস্তারিত হিসাব নিকাশের জন্য হিসাব বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। এরপরে বলেছে হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণ দানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে গেলে লাগে, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে গেলে লাগে, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করতে গেলে লাগে। এখন এখানে কি বলেছে? হিসাবের বই এবং দলিলগুলো কেন লাগে? আমি যদি কারো কাছ থেকে ঋণ আনতে যাই, সেই ঋণ দানকারী প্রতিষ্ঠানকে আমার প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখাতে হয়, তো তখন আমাদের কিন্তু হিসাবের বইগুলো লাগবে, হিসাবের দলিলগুলো লাগবে। আবার আমি আমার পণ্যের বিক্রয় মূল্য কত টাকা নির্ধারণ করব, এর জন্য আমাদের এই হিসাবের বই আর দলিলগুলো প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ আমার পণ্য ক্রয় সংক্রান্ত কত টাকা খরচ হয়েছে, এই খরচের বিষয়গুলো জেনে আমাকে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এজন্য আমাদের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রেও এই হিসাবের বইগুলো প্রয়োজন। এরপরে বলেছে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান কি লাভজনক অবস্থানে আছে নাকি ক্ষতির দিকে যাচ্ছে, এই অবস্থাগুলো আমরা হিসাবের বই থেকে দেখে সিদ্ধান্ত নিয়ে তারপরে ভবিষ্যতে কিভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনা করব সেই সিদ্ধান্ত নিতে হয়। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। মানে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে চাইলে, সুন্দর জীবনযাপন করতে চাইলে হিসাব রাখতে হবে সবকিছু। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না। যথাযথ হিসাব না রাখলে কোন দিকগুলো জানা যাবে না? ভালো ও খারাপ দিকগুলো জানা যায় না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ ও আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কি নিয়ন্ত্রণ করা যায়? ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ করা এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়। এই ব্যয় নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা এর আগেও জেনেছি, এখানে আবারও সে একই কথা বলছে যে সঠিকভাবে যদি আমরা হিসাব সংরক্ষণ করি তাহলে এগুলো করা সম্ভব হবে। এরপর আছে হিসাব বিজ্ঞানের ক্রম উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা থেকে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। তার মানে এর আগে মানুষ কিভাবে হিসাব রাখত? গাছের গায়ে চিহ্ন দিয়ে রাখতো, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখতো।
একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। মানে প্রাচীনকালে মানুষ ঘরে দাগ দিয়ে, রশিতে গিট দিয়ে ফসল আর মজুদের হিসাব রাখতো। এখানে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে কিভাবে আগে মানুষ হিসাব রাখতো। ঘরে দাগ কেটে, রশিতে গিট দিয়ে, এগুলো আমাদের অপশনে থাকতে পারে। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। তার মানে সমাজ যখন বিস্তার লাভ করে তখন প্রথমে বিনিময় প্রথা চালু হয়, পরে মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। মানে যখন ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে বিস্তৃতি লাভ করলো, মুদ্রার প্রচলন হলো, বিনিময় প্রথা চালু হলো, তখন মানুষ এই ক্রয় বিক্রয়, জমা খরচ এবং দেনা পাওনা সহ অন্যান্য সকল লেনদেনগুলো হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু করলো। এখান থেকেই কিন্তু আস্তে আস্তে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। এরপরে 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন ইতালীয় গণিতবিদ, তিনি একটা বই রচনা করেন বা গ্রন্থ রচনা করেন। গ্রন্থটার নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই গ্রন্থটার নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা এমসিকিউতে অনেক সময় আসতে পারে। এই গ্রন্থটা লেখেন তিনি এবং এতে তিনি হিসাব রক্ষণের মূল নীতি, যেটা অর্থাৎ দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি সিস্টেম, এইটা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। তার মানে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় কিন্তু এই 1494 সালে লুকা পেসিওলির এই গ্রন্থটার মাধ্যমে। আর এভাবে প্রশ্ন আসতে পারে লুকা পেসিওলির গ্রন্থতে কোন নীতি সম্পর্কে বা কোন পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার উত্তর হবে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়, আর এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। মানে আস্তে আস্তে এই 1494 সালের পর থেকে হিসাব বিজ্ঞানের উন্নতি হতে থাকে। ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী, অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। মানে আস্তে আস্তে ব্যক্তি জীবনের পাশাপাশি সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এবং অন্যান্য প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার শুরু হতে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে করা হয়। মানে এখন আর হিসাবের বইগুলো ওইভাবে হাতে লেখা হয় না, এখন আসলে কম্পিউটারে সংরক্ষণ করা হয়। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। অর্থাৎ এখন কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিষ্ঠান সহজেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই পৃষ্ঠাতে আসলে আমাদের এখানে এই লুকা পেসিওলি সম্পর্কে যে তথ্যগুলো আছে এগুলো এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং একদম উপরের দিকে আমাদের যে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো থেকেও এমসিকিউ আসতে পারে কিছু। এটা মোটামুটি আমাদের এই পৃষ্ঠা থেকে পড়া, এগুলো ভালোভাবে দেখলে ইনশাল্লাহ আমরা এমসিকিউতে কমন পাবো। এখান থেকে কিন্তু কোনো সৃজনশীল আসবে না, কারণ এই চ্যাপ্টারটা অর্থাৎ অধ্যায় 1 পুরোটাই এমসিকিউর জন্য পড়তে হবে আমাদের। তো আজকে এতটুকুই থাকবে, আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এর পরের অংশ দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।